এর মধ্যে আবার এই সেনাবাহিনীর এই দরবার, এটা নিয়ে ভীষণ টেনশনে আছে ডক্টর ইউনূস, ডক্টর খলিল। সেনা প্রধান মিস্টার ওয়াকারের দেওয়ালে গেল পিঠ থেকে এই অন্তর্বর্তীকালে সরকারের নতুন আরেকটা ষড়যন্ত্র জানাচ্ছে এই ওয়াকারের বিরুদ্ধে। ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই বৈঠকটি কেন বাতিল করা হলো, সেই বৈঠকটি কেন অনুষ্ঠিত হলো না? এদিকে আজ জাতিসংঘের সাপোর্টে সেনাপ্রধান বিশাল সুযোগ পেয়েছে। সেনা ক্যাম্পে বৈঠক বাতিল করে কঠিন অ্যাকশন নিচ্ছে। ডক্টর ইউনূস ক্ষমতা হারাচ্ছেন আওয়ামী লীগের কপালকুলে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিছে আর ইউনূস স্যার অ্যারেস্ট, তো আর সমস্ত ফুল এই ওয়াকার সাহেবকে এবং সেনাবাহিনীকে মানুষ এমন ভাষায়, মানে আমি আর কোন সেনাপ্রধানকে কথা বলতে দেখিনি, মানে একদম কলিজা ভরে গেছে, মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত, কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে যে বার্তা দিছে ভাই, বাংলাদেশে বিগত 7 দিন অনেক কিছুই ঘটে গিয়েছে এবং আর্মির মধ্যে অনেক কিছু চলছে। এতদিনে মনে হচ্ছে আমাদের মোহাম্মদ ইউনূসের কানে জল ঢুকেছে। একের পর এক ব্যবসা পাইতে যখন তালা পড়ছে তখন উনি বুঝেছে এই যে বিদেশি ষড়যন্ত্র এবং ইউনূসকে এখানে এসে জেহাদিদের যে ইউনূস এখানে পুরো এই দেশটাকে জেহাদি রাষ্ট্র করে বলছে, একেবারে সেকেন্ড পাকিস্তান। বাংলাদেশের বর্তমান যে সংবিধান, যেটাকে এখনো এই মুহূর্ত পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশের এই বর্তমান সরকার স্থগিত করেনি, অতএব ওনারা কোনো ক্রমেই সাংবিধানিক সরকার নন। এই অসাংবিধানিক সরকার কোনো এত দ্রুততম সময়ের মাঝে এটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা সত্যি সত্যি প্রশংসনীয় এবং হয়তো বড় একটা ইফেক্ট রাখবে। আমি তাদেরকে স্যালুট দেই ভাই, এটা অন্যরকম লাগছে, ভালো লাগছে আমার কাছে। এমন দৃশ্য পৃথিবী দেখা নাই যেটা গতকালকে দেখা হয়েছে। এই পরিস্থিতিটা হঠাৎ করে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার ইনভাইট করলেন কেন, যার ফলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ প্রায় $157 কোটি। এই ক্ষতিপূরণ মোহাম্মদ ইউনূস সরকারের করার তো ক্ষমতা নেই, উল্টে তার অপরিপক্ক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আজকে গোটা দেশকেই সম্পূর্ণ বিপদের মুখে কিন্তু ফেলে দিয়েছেন। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। এর মধ্যে আবার এই সেনাবাহিনীর এই দরবার, এটা নিয়ে ভীষণ টেনশনে আছে ডক্টর ইউনূস, ডক্টর খলিল এবং অন্যান্যরা। কি হতে যাচ্ছে কালকের এই দরবারে, এটা নিয়ে টেনশন। তো আমি যেহেতু ক্যান্টনমেন্টের বিষয়গুলো খুব কাছ থেকে ফলো করি বলা যায়, কারণ আমার অনেক বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই, আমার অনেক সোর্স সেখানে সক্রিয় আছে। সো আমি মোরাললেস সেখানকার নিয়মিত খবরগুলো পাই, একদম ভেতরের খবরগুলো পাই। তো সেইখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে কালকে কি হবে। আর উপদেষ্টাদের ভয় হলো যে যেহেতু তারা একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এসেছে এবং সেই ষড়যন্ত্রে এই জেনারেল ওয়াকার, আর্মির কিছু কর্মকর্তা জড়িত ছিল, তো তারা ভয় পাচ্ছে যে আবার আর্মি কোনো ষড়যন্ত্রে জড়ালো কিনা, এই ভীতিটা তাদের মধ্যে কাজ করছে। এবং তারা অনেকেই ধারণা করছেন যে কাল এই দরবার থেকে কোনো ডিসাইসিভ কিছু বেরিয়ে আসবে কিনা, লাইক দেশে কি সামরিক শাসন আসতে যাচ্ছে কিনা, দেশে কি রাষ্ট্রপতির অধীনে একটা জরুরি আইন আসতে যাচ্ছে কিনা, এইসব নানান বিষয়ে কিন্তু আলোচনা আছে। তো এই আলোচনার ভেতরে আমার কাছে যেটা মনে হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মূলত কালকে কয়েকটা বিষয় হাইলাইট করবে। আপনাদের সেই 2রা আগস্টের দরবারটার কথা মনে আছে তো, যেখানে সেনা প্রধান একটি গানের কথা বলেছিলেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে এসে পড়েছে। তো তখন অনেককেই আমি এটা সমালোচনা করতে দেখেছি, অনেককেই জেনারেল ওয়াকারের রুচি নিয়ে কথা বলতে শুনেছি যে এরকম একটা মানে থার্ড ক্লাস একটা গানের উপমা তিনি ব্যবহার করলেন, যে কারণ গান তো অনেক আছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আসলে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে 5ই আগস্ট এবং জুলাই আগস্টে তার যে ভূমিকা, সেটা যতটা না তিনি নিজে পালন করেছেন, তার চেয়ে অনেকটা হলো তাকে বাধ্য করা হয়েছে বা হোয়াট এভার। এর পেছনে অনেক রহস্য আছে যেটা আমরা আগে হয়তো জানিনি, ক্রমশ জানছি, ভবিষ্যতে হয়তো আরো জানবো। কিন্তু এখন আগামীকাল দরবারে কি হবে, জেনারেল ওয়াকার কি ভাষণ দেবেন, আমার যেটা মনে হয় যে আগামীকাল ডিসাইসিভ কিছু হবে না, কিন্তু ইন্ডিকেশনস থাকবে। যেমন কালকে জরুরি আইন ঘোষণা বলেন, সামরিক আইন বলেন, এগুলো নিয়ে কথা হবে না। এবং আমি যতদূর জানি জেনারেল ওয়াকার সরাসরি সামরিক শাসনের পক্ষে না,
যে কোনো কারণেই হোক তিনি হয় তার সেই হ্যাডাম নাই, অথবা তিনি ভয় পান, বা এটা তো একটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধও, সামরিক শাসন এটা অসাংবিধানিক একটা, আমাদের সংবিধান অনুযায়ী একটা অসাংবিধানিক একটা পদক্ষেপ। তো সেই কারণে তিনি সবসময় খুব কাছের মানুষদের সাথে আলোচনায় সবসময় বলেছেন যে তিনি কখনো সামরিক শাসন দিতে চান না, অ্যান্ড দ্যাট উইল বি হিজ লাস্ট মানে অপশন আর কি। যদি যদি কখনো মনে হয় যে না সামরিক শাসন ছাড়া আর কোনো উপায় নেই, তখন হয়তো বিবেচনা করা যেতে পারে। জরুরি আইনটাও কালকে অপশন হবে না, কিন্তু কালকে আমার যেটা মনে হয় তিনি সেনাবাহিনীর ঐক্যের উপরে গুরুত্ব দেবেন, এবং তিনি সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকতে বলবেন। একটি দ্রুত নির্বাচনের জন্য তারা চেষ্টা করছেন, সেই মেসেজটা কালকে দেওয়া হবে, এবং একটি দ্রুত নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী যত তাড়াতাড়ি সম্ভব তারা ব্যারাকে ফিরে যেতে চায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। আরেকটি বিষয় তিনি বলবেন, আমার ধারণা যে তিনি সবসময় দেশের ভালো চেয়েছেন, দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন, এবং বর্তমানে দেশে যে একটি গণতান্ত্রিক শক্তি নেই, দেশ পরিচালনায় গণতান্ত্রিক শক্তি না থাকার জন্য এবং তাদের নানামুখী ব্যর্থতার কারণে সারা দেশ জুড়ে অস্বস্তি এবং অশান্তি পরিলক্ষিত হচ্ছে। এবং তিনি আমার ধারণা হয়তো বলবেন যে তিনি এই মুহূর্তে দেশি বিদেশি নানামুখী চাপের মধ্যে রয়েছেন। এই বহুমুখী চাপ সহ্য করাটা আসলে বেশ কষ্টের, এবং তিনি হয়তো বলবেন যে এই বহুমুখী চাপ তার কাছে কাঙ্ক্ষিত নয়। সো এর থেকে উত্তরণের জন্য তিনি হয়তো চেষ্টা করবেন, এবং তিনি হয়তো বলবেন যে সবারই সংযত আচরণ করা উচিত, কারো বাড়াবাড়ির ফলে যেন বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না হয়। যে এই কথাটা কিন্তু তিনি 25শে ফেব্রুয়ারি রাওয়াতেও এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি বক্তৃতায় বলেছিলেন। আমার ধারণা এই মেসেজটা তিনি আবার দেবেন, এবং কালকে সেনাবাহিনীর যারা দরবারে আসবেন তাদের তিনি একটি বিশেষ পোশাক পরে, কম্বাট ড্রেস, এটাকে অনেকেই বাংলা করেছে যে যুদ্ধকালীন পোশাক পরে, এটা আসলে অন ডিউটি তারা যে ড্রেসটা পরে থাকে, যখন আপনি রাস্তাঘাটে দেখেন যে ড্রেসে তাদের দেখেন অন ডিউটি, সেই ড্রেসটাই মিন করেছে। তো এখন জেনারেল ওয়াকার কিন্তু এই দরবারটা করবেন। হ্যাঁ, তিনি তার সৈনিকদের সাথে, অফিসারদের সাথে তার বর্তমান অবস্থাটা শেয়ার করবেন, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ভীষণ ভয় পাচ্ছে, এবং এটি যাতে না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং এখন সেনাবাহিনীতে ডক্টর ইউনূসের পক্ষে শুধুমাত্র লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যেটা আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিনি আছেন, এবং তার সাথে অল্প কয়েক সেনাবাহিনী আছেন। অধিকাংশ সেনা সদস্য, অফিসার এরা এখন জেনারেল ওয়াকারের সাথেই আছেন। জেনারেল ওয়াকারের মাঝখানে অবস্থানগুলো কিছুটা বিতর্কিত হয়ে গিয়েছিল, কিন্তু স্পেশালি করিডোর প্রশ্নে জেনারেল ওয়াকারের ভূমিকা জানার জন্য এই জুনিয়র অফিসাররা খুব আগ্রহী ছিলেন, কিন্তু তারা যেহেতু জেনারেল ওয়াকার বিনা শর্তে করিডোর দেওয়ার বিপক্ষে, সুতরাং এখন আর্মিতে অধিকাংশ মিডল লেভেল জুনিয়র অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকারের এই স্ট্যান্ডটা সাপোর্ট করে। তো এই অবস্থায় কালকে সেনা দরবার হবে, স্পেকুলেশন হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস এবং তার কতিপয় উপদেষ্টার পক্ষ থেকে যে এই দরবার না হবার জন্য চেষ্টা করা হচ্ছে, এটা আমি নিশ্চিত হয়ে আপনাদের বলছি। এবং এখন পর্যন্ত জানি যে জেনারেল ওয়াকার ওয়ান্টস টু হোল্ড দিস দরবার, আর বাকিটা আমরা কালকে দেখব। দেশের ভেতরের অবস্থা ভালো নেই, উপদেষ্টা পরিষদ তারা বুঝতে পারছে যে বল আর তাদের কোর্টে নেই। যে সংস্কারের কথা বলে, যে পরিবর্তনের কথা বলে, যে স্বপ্ন দেখিয়ে তারা ক্ষমতার জোর দখল করেছিল 8ই অগস্ট, জনগণের সেই স্বপ্ন ফিকে হয়ে এসেছে, তাদের ব্যর্থতা প্রকট হয়েছে। সংস্কার নয়, স্বাধীনতা নয়, তারা আসলে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, সেটা করিডোর দেওয়া হোক, বন্দর দেওয়া হোক, এগুলো এখন মানুষের কাছে একদম দৃশ্যমান, এবং মানুষ কষ্টে আছে। দ্রব্যমূল্য বলেন, আবার এদিকে ভারত বাংলাদেশ থেকে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, মানে সড়ক পথে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। তো এটা
এতদিন তো আমরা জানতাম যে দেশটা শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে, কিন্তু এখন আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দেশের জন্য কত ভালো কাজ করেছেন। তো এখন বাংলাদেশ থেকে যে এত কিছু এক্সপোর্ট হয় এটাই তো আমরা জানতাম না। হ্যাঁ, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যে বাংলাদেশ এত বেনিফিটেড হতো সেটাও আমরা জানতাম না। আমরা ক্রমাগত অপপ্রচারের শিকার হয়েছি। আমাদের এই আসিফ নজরুলের মতো কিছু বুদ্ধি বেশ্যা ছিল, সেই বুদ্ধি বেশ্যাগুলোকে আজকাল দেখি না। তারা বাংলাদেশ সম্পর্কে, ভারত সম্পর্কে যত রকমের অপপ্রচার আছে। কিন্তু আমি যতই দিন যাচ্ছে এবং ভারতের অনেকের সাথে আমার উচ্চ পর্যায়ে অনেকের সাথে যোগাযোগ আছে, এখন আমি একটা জিনিস স্পষ্ট হয়েছি, তারা আমাকে বলেছে যে শেখ হাসিনা তাদের কোনো কথা শুনতেন না। শেখ হাসিনা সবসময় দেখতেন যে কোনো ডিলে বাংলাদেশের উপকার হবে কিনা, বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এবং এই কারণে ভারত মাঝে মধ্যে তার উপরে ক্ষুব্ধ হচ্ছিলেন। অথচ তাকে আমরা ভারতের দালাল বলে একটা আজেরা একটা ট্যাগ দিয়ে দিয়েছে, এবং এই ট্যাগগুলো দিয়েছে ওই যে আসিফ নজরুল বললাম, এরকম আরো কিছু বুদ্ধি বেশ্যা আছে, এবং আমার ইচ্ছা আছে এইসব বুদ্ধি বেশ্যাদের নিয়ে আপনাদের সামনে একটা পর্ব করব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। সজাগ থাকবেন, সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হল ডক্টর ইউনূস সরকারের 9.5 মাস পেরিয়ে যাওয়ার পর মনে হয় রাগ ঢাকার খুব না করাই ভালো এই সরকারের উদ্দেশ্য এবং কর্মকাণ্ড নিয়ে। আরও রাগঢাক ছাড়াই কথা বলা দরকার ছাত্রদের যে সংগঠনগুলো আছে। ছাত্র মানে আমরা সাধারণত বুঝি একাংশ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে যে সংগঠনটা আছে সেটা এনসিপি তৈরি করেছেন, তারা একটা বড় অংশ গেছেন সেখানে, তাদেরকে নিয়ে এই প্রশ্ন করে ফেলা দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র নামে মাস্তানি, আমি শব্দটা কনসিয়াসলি বলছি, আর কতদিন চলতে দেওয়া হবে এবং সরকারের উদ্দেশ্যটা কি মাস্তানি চলতে দেয়া নিয়ে। গতকাল একটা খবর আমাদের অনেকের চোখে পড়েছে হয়তো, বৈষম্য বিরোধী ছাত্র নাম দিয়ে কয়েকজন একটা বাড়িতে ঘেরাও করতে গেছেন, একটা বাড়ি ঘেরাও করতে গেছেন। সেখানে কিছু কথোপকথন, একটা ভিডিও আছে, সেই ভিডিওর কন্টেন্টটা আমি প্রথম আলো থেকে পড়ছি। সেখানে এরকম, ধানমন্ডি থানার ওসির উদ্দেশ্যে এক তরুণ বলেন, আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে। খেয়াল করুন, একজন বৈষম্য বিরোধী, যাদের কথা বলছি তাদের পরিচয় আছে, আমি আরেকটা জায়গায় পেলাম, তারা পদধারী নেতা। তিনি বলছেন, আপনি কেন এখানে কথা বলতেছেন এইভাবে, আপনি ওসি, আপনি গ্রেপ্তার করলেন না কেন? আমি বলছি আপনি গ্রেপ্তার করেন। মানে মবের মুল্লুক, বা আমরা হাসিনার সময় মগের মুল্লুক বলতাম, এটা মবের মুল্লুক। ওসিকে বলছেন আপনি গ্রেফতার করেন, উনি বলছেন, ওসি বলছেন এটা ভিডিওর কন্টেন্ট, সো ইটস ট্রু, ওনার নামে মামলা নেই। তরুণ বললেন, মামলা আমি করব, আপনি গ্রেফতার করেন। ওসি জবাব দেন, আমার সিনিয়র বলেছে মামলা না থাকলে গ্রেফতার করা যাবে না। তখন তরুণদের উদ্দেশ্যে সিন ক্রিয়েট করতে না করেন, তারপরও তাকে বারবার চাপ দিচ্ছেন এবং বলছিল ওসিকে যে ওসি টাকা খেয়েছে। তারপর তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। এরপর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, মানে গ্রেফতার এই শব্দটা আসলে আর বলার সাহসও এখন আর পুলিশের নাই। পরে যেটা জানা গেল যে তাদেরকে বিভিন্ন রকম আলটিমেটাম দিচ্ছেন, অনেকে থানায় এসছে, থানায় এসে সেখানে অবস্থান করছে, থানা ঘেরাওয়ের মতো অবস্থান। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শেষে হান্নান মাসুদ গেছেন, তাদেরকে নিয়ে যেতে 3 জন হলেন, ছাড়া পাওয়া 3 জন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, ফারহান সরকার দিনা নামে আরেকজন, সংগঠনটি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়েন। আরেকজন মোহাম্মদুল্লাহ জিসান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী, তিনি এই ছাত্র আন্দোলনের এই কর্মী, পুলিশের ট্রাফিক বিভাগের সহায়ক হিসাবে কাজ করেন। মানে তারা হক্কানি পাবলিশার্স, এরা মুক্তিযুদ্ধের দলিলপত্র বা সরকারের আরও বেশ কিছু কাজ সম্ভবত পেয়েছে। মুজিবকে নিয়ে সিক্রেট ডকুমেন্টস, মুজিবকে নিয়ে যেগুলো আছে গোয়েন্দা ডকুমেন্টস, এবং আমরা ধারণা করতে পারি যে এই লোক আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড এবং বেনিফিশিয়ারি না হলে এই কাজ হওয়ার কথা না। সে বেনিফিশিয়ারি তো বটে এবং সে অ্যালাইন্ড বলে বেনিফিশিয়ারি হতে পেরেছে, এটা নিয়েও আমি মোটামুটি সন্দেহ করি না। তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, সমস্যা হচ্ছে জেনুইনলি অভিযোগ ছিল কিনা। যদি অভিযোগ থাকে সেটার ভিত্তিতে মামলা হবে এবং সেটার মামলার ভিত্তিতে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে, ব্যবস্থা নিতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতগুলো স্টুডেন্ট গিয়ে ওসিকে অর্ডার করছেন এবং ওসিকে হুমকি দিচ্ছেন, সেখানে এগুলো মাস্তানি, পিওর মাস্তানি, এবং এরপর তাদেরকে গ্রেফতার করা হয় না।
অনেক রকম অভিযোগে তাদেরকে গ্রেফতার করা যেতে পারতো। ওখানে যাওয়া নিয়ে পুলিশ একটা খুব কমন মামলা দেয়, আমরা দেখি সরকারি কাজে বাধা সৃষ্টি, পুলিশকে বাধা দিলে। এখানে যে ভিডিও আমাদের সামনে আছে খুবই জেনুইনলি বোঝা যায় যে পুলিশকে তারা হুমকি দিয়েছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, মানে তিনি মাস্তানি করবেন, তাকে গ্রেফতার করতে হবে, না করলে তারা পুলিশকে দেখে নিচ্ছেন। থানায় লোকজন গেছে, থানায় গিয়ে থানা ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছে, অবস্থান করেছে, এবং জনাব হান্নান মাসুদ তাদেরকে ছাড়িয়ে তার জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খুবই ফানি না? এই মাস্তানি সরকার চলতে কেন দিচ্ছে? এবং আমরা এই প্রশ্ন করি আসলে কতদিন দেবেন? খেয়াল করবেন, আমি বিএনপির লোকজন যখন আওয়ামী লীগকে পেটাচ্ছে বা ধরে টরে থানায় নিয়ে যাচ্ছে, আমি একটা কথা ক্লিয়ারলি তখনও বলেছি, আমি এখনও বলছি, কেউ পুলিশের যে কাজ, পুলিশের যে দায়িত্ব, তার বাইরে কেউ কিছু করবে না। আওয়ামী লীগ লাঠি সোটা নিয়ে বসে থাকতো যখন বিএনপি আগে সমাবেশ করতো, বলতো যে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব, বহুবার বলেছি ভাই আপনারা পুলিশ, আপনাদেরকে দায়িত্ব কে দিয়েছে আপনাদেরকে? রাষ্ট্র বুঝতে হবে তো। ঠিক একই কাজ যখন বিএনপি করছে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে, আওয়ামী লীগের মিছিল তখন বেআইনিও ছিল না, এই যে এখন বেআইনি। এখন যদি আওয়ামী লীগ মিছিল করে, তাদেরকে ধরা পেটানো, এগুলো বিএনপির কাজ না, বার কারো কাজ না, এগুলো পুলিশ করবে। পুলিশকে সর্বোচ্চ কেউ খবর দিতে পারে, বৈষম্য বিরোধী ছাত্ররা কেউ খবর দিতে পারে যে এই লোকের বিরুদ্ধে মামলা আছে, একে এখানে আমরা দেখেছি, এই তথ্য কেউ চাইলে দিতে পারে একজন সচেতন নাগরিক হিসাবে। তারা গ্রেফতার করতে যাবেন, তারা ধরতে যাবেন, তারপর পুলিশ এসে সেটা বাধা দিলে পুলিশকে নিয়ে তারা যা তা করবেন, এবং এরপরও তাদের কিছু হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশ, তারা এসব করছে কেন? এটা মাস্তানি, এটা পিওর মাস্তানি। এই সংগঠনের লোকজন আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, অনেকে করেছে। আর কেউ একবার আন্দোলন করলেও, অনেক কিছু করলেও সেখানে মাথা কিনে ফেলে না। আমরা মাথা বেচে দেই না, দেব না, কোনোভাবেই না। এই ইতিহাস আমরা জানি এসব কেন করা হয়, একদিন তুলনা করে দেখাবো আসলে কেন করা হয়। কিন্তু আপাতত এইটুকু বলি, ডক্টর ইউনূস সরকার আসলে মনে করছেন তার মাঠে কিছু শক্তি লাগবে। তারা ইসলামিক এক্সট্রিমিস্টদেরকেও বাধা দেন না। কোনো একদিন যদি প্রয়োজন হয়, বিএনপি যদি নির্বাচনের দাবিতে মাঠে নামে, তার বিরুদ্ধে লেলিয়ে দিতে হবে। এদের মধ্যেও যে কতজন আছে, এদেরকেও লেলিয়ে দিতে হবে, তাই হাতে রাখছেন। তারা বিভিন্ন জায়গায় কী করে বেড়ায়, বহুদিন বহু কিছু বহুভাবে জেনেও বলি না। ওদের প্রতি স্নেহ আছে, ভালোবাসা আছে। আমি বাকি তিনজনকে চিনি না, হান্নানকে চিনি, হান্নানের সাথে টক শোতে দেখা হয়, স্নেহ করি ওদের সবাইকে। মানে হান্নানকে তো যখন অনেকেই আটকা পড়ে যাচ্ছে, একজনের পর একজন হঠাৎ করে বেরোচ্ছে আর আন্দোলন এগিয়ে নেওয়ার ডাক দিচ্ছে, আমাদের হান্নান সেখানেও ছিল। হান্নানকে আমরা ওই সময়গুলোতে ফোকাস দেখেছি। কিন্তু হান্নানদেরকে বুঝতে হবে, হান্নান ওই সংগঠনের মুখ্য সংগঠক, হান্নানকে বুঝতে হবে কোথায় তাদের সীমারেখা টানতে হবে। ওই শ্রদ্ধার জায়গা তারাই যেন নষ্ট না করে ফেলেন। কিন্তু এটা করছেন, এটা সরকারও যদি চায়, তাদের এটা বুঝতে হবে, তারা যেন ব্যবহৃত না হন। এই মাস্তানি বন্ধ হবে বলে আমি মনে করি না। ওই যে বললাম কারণ সরকারের একটা অংশ আছে, তারা একটা ফোর্স মাঠে রেডি করার চেষ্টা করছেন, যেটা দিয়ে বিএনপির সাথে সংঘাত বাঁধিয়ে দেবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং এই সতর্কতাটা আমাদের জনগণের জন্য অন্তত। আমি ইদানিং আর এই সরকারকে উদ্দেশ্য করে কিছু করতে বলি না, শেখ হাসিনার মতো। সরি, অনেক ক্ষেত্রেই জানি যে ওর এক সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, ওটা নিয়ে সে চলবে, কিন্তু জনগণ যাতে সতর্ক হয়ে ওঠেন সেটুকু যেন বোঝেন তারা খুব ক্লিয়ারলি। নানান রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। দালালদেরকে আওয়ামী লীগের দালাল, হ্যাঁ, হাক্কানি পাবলিশার্সের এই মালিক আওয়ামী লীগের দালাল, আমি এটা মোটামুটি নিশ্চিতভাবেই ধারণা করতে পারি, বলতে পারি। বেনিফিট নিয়েছে, এখন বেনিফিট কি লিগাল পথে লোক আটকাবেন কীভাবে? নাকি দালাল বলে টাকা খাওয়ার চেষ্টা করা কেউ করতে, আমি বলছি না এনারা করছেন, অনেক দালালের কাছ থেকে চাপ দিয়ে টাকা বের করা হয়েছে, জানি তো। এটা কি সেরকম চেষ্টা? উনি দিতে রাজি হন নাই বলে তার উপরে হুমকি হামলা? নানান ইন্টারপ্রিটেশন হতে পারে। আর আবারও বলছি, যদি উনি এটা হয়ে থাকেন, এটা যদি ভ্যালিড গ্রাউন্ড থাকে, তারা পুলিশের কাছে যেতে পারেন। যে পুলিশ তাদেরকে গ্রেফতার করে রাখতে পারে না, তারা গিয়ে পুলিশকে বললে পুলিশ কথা শুনবে না? শুনবে। তারা মামলা করুক, মামলা দিক, সেই মামলার ভিত্তিতে পুলিশ অ্যাকশন নিক। এই মাস্তানি আমরা দেখে রাখছি। আবারও বলছি, সরকারি মাস্তানি বন্ধ করবে বলে মনে করছি না, বাট আমরা এটা নোটিস করছি, এটুকু সরকারকে জানিয়ে রাখলাম। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এমনিতেই একদিকে তার মেয়র পদ নিয়ে ব্যাপক আলোচনায় আছেন। ঢাকার একাংশ কার্যত ইঞ্জিনিয়ার ইশরাকের সমর্থকরা তারেক রহমান নির্দেশে বিএনপির লোকজন অচল করে দিয়েছে। আসিফ মাহমুদের সাথে কঠিন
একটা কন্ট্রাডিকশনে হাসনাত আব্দুল্লাহ এবং তার দল আছেন। তো দর্শক, এর মধ্যেই ইশরাক আর একটা ঘটনা ঘটিয়েছে। এটা হচ্ছে একটা অনুষ্ঠানে দেখা গেছে, একটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানে বিতর্কিত এবং পিওর ভারতের দালাল, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ভারতের দালাল, হাসিনার পিওর এজেন্ট, এরা কিভাবে প্রকাশ্যে আসে এবং কারা এদেরকে দাওয়াত দেয়, এগুলো হিসাব নিকাশ করা দরকার। চঞ্চল চৌধুরীকে শুধু আওয়ামী লীগ বলে আপনি ভুল করবেন। যেমন আওয়ামী লীগ দুই প্রকার, একটা হচ্ছে কালচারাল আওয়ামী লীগ, একটা হচ্ছে পলিটিক্যাল আওয়ামী লীগ। তা কালচারাল আওয়ামী লীগ কিন্তু পালায়নি, পলিটিক্যাল আওয়ামী লীগ পালিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই হাসনাতদের এই চঞ্চল চৌধুরীর মাধ্যমে, যে এই কালচারাল আওয়ামী লীগ পালায়নি। আর কালচারাল আওয়ামী লীগ বললেও ভুল হবে, আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। সব আওয়ামী লীগ ভারতের দালাল না। কিভাবে? ভারতের সাথে কমিউনিকেশন করার মতো টুলস অনেকের নেই। মনে প্রাণে স্ট্রাকচারালি সবাই ভারতের দালাল আদর্শিকভাবে, কিন্তু সবার সাথে কিন্তু ইন্ডিয়ার যোগাযোগ থাকে না, বা ইন্ডিয়া একদম সবাইকে দালাল হিসেবে সুযোগ সুবিধা দিবে না বা প্রয়োজন নেই। তা ইন্ডিয়ার একদম বিশ্বস্ত টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল বলতে যা বোঝায়, রয়ের তত্ত্বাবধানে যিনি চলেন বা কাজ করেছেন, কালচারাল সেবাদি, কলকাতার কালচারাল সেবা দাস, একই দিকে পলিটিক্যাল আওয়ামী লীগ, শেখ হাসিনাকে যে গান টান শোনাতেন প্রাচীনকালে, রাজা বাদশাদের রাজকবি, সভাকবি, এগুলো ছিল তাদের মনোরঞ্জনের জন্য। তা হাসিনার মনোরঞ্জনের জন্য নিয়োজিত যারা ছিল তাদের মধ্যে চঞ্চল চৌধুরী ইজ ওয়ান অফ দেম। তো দর্শক, এই চঞ্চল চৌধুরী, তাকে দাওয়াত দিয়েছে কারা, কিভাবে, এটা খতিয়ে দেখা দরকার। দিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক তাকে তার হাতে পুরস্কার তুলে দিয়েছে। এটা নিয়ে মোটামুটি তোলপাড়, অনেকে সমালোচনা করছে, কিন্তু অনেকে সমালোচনা করলেও বিএনপির বটফোর্স কিন্তু কিছু বলছে না। বিএনপি এটা নর্মালি নিয়েছে এবং এটা নিয়ে ওইভাবে সমালোচনা হচ্ছে না। হ্যাঁ, ইশরাক এক পর্যায়ে দুঃখ প্রকাশ করেছে, ইটস গুড। কিন্তু আমি যে কারণে এই আলোচনাটা করছি, আমরা একটা অপরাধের বা অপরাধীকে সব ক্ষেত্রে সেম ট্রিটমেন্ট দিতে পারি না। যেমন এই অপরাধটা, এই চঞ্চল চৌধুরীর মতো একজন বিশ্বস্ত এবং প্রথম সারির ভারতের দালাল এবং আওয়ামী লীগ হাসিনার বিশ্বস্ত সেবাদাস, তাকে যদি এরকম পুরস্কার তুলে দিত জামাতের কোন নেতা, শফিকুল ইসলাম মাসুদরা, তাহলে এতদিন কি হতো? তাহলে জামাত নিষিদ্ধের দাবিতে মিছিল করা হতো। তা যারা সোচ্চার হতো, যেমন এনসিপির ছেলেরা সোচ্চার হতো। এই এনসিপি পিন্ডির দালাল, দিল্লির দালাল, গোলাম আজমের বাংলায় স্লোগান দেয়, আবার চঞ্চল চৌধুরীকে পুরস্কার দেয়। এর মানে দুই দালাল বানিয়ে দিত, ভারতের দালাল, পাকিস্তানের দালাল। এদের কোনো অধিকারই নেই রাজনীতি করার। এই বয়ান সামনে আনত, কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাককে কিন্তু তেমন কিছু বলেনি। এর মানে এই চঞ্চল চৌধুরীকে পুরস্কার দেওয়ার যে ঘটনা ইঞ্জিনিয়ার ইশরাকের, এটা যদি জামাত শিবিরের কোনো নেতা না, জামাত শিবির রিলেটেড বা তাদের কোনো অনলাইন সমর্থকও যদি এই ঘটনা ঘটাতো, তাহলে তোলপাড় তৈরি করা হতো। সেটা হচ্ছে না। এর অর্থ হচ্ছে, এই আলোচনার তাৎপর্য হচ্ছে, বাংলাদেশে জামাত শিবির দোষ করলেও সেটা কয়েক গুণ বেশি শাস্তি দেওয়া হয়, আর দোষ না করলেও সেটাকে দোষ বানানো হয়। জামাত যদি কোনো একটা ভুলই করে, সেই ভুল যদি অন্য কেউ করে, তার যতটুকু শাস্তি হয় জামাতের শাস্তি হয় তার 10 গুণ 15 গুণ বেশি। সাপোজ গোলাম আজম একজন স্বাধীনতা বিরোধী ছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু পরে স্বাধীনতা মেনে নিয়েছে। এখন বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীও স্বাধীনতা বিরোধী ছিল। বিএনপি সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানও স্বাধীনতা বিরোধী ছিল। এখন ওইখানে যদি কেউ স্লোগান দিত সালাউদ্দিন আহমেদের বাংলায়, চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঠাঁই নেই, তাহলে দেখতেন যে তেমন কোনো প্রতিক্রিয়া হতো না। আর গোলাম আজমের বাংলায় স্লোগান দিয়েছে, বিশাল প্রতিক্রিয়া। এটাই হচ্ছে জামাতের উপর জুলুমের একটা দিক। গত শুক্রবার 16 মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই। সে অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে, এই বিষয়গুলো কিছু জানা ছিল না। আপনি কেন জানবেন? না জেনে যাবেন কেন আপনি? অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফ ছিলাম না।
আচ্ছা, চঞ্চল চৌধুরীকে আপনি চিনতেন না, তার কর্মকাণ্ড সম্পর্কে আপনি জানতেন না, মানে জনগণকে ভূগোল বুঝান, আপনি বলবেন, আপনি ভাব নেবেন যে না আমি তো বলিউড হলিউড ছাড়া দেখি না, বলিউড না হলিউড ছাড়া দেখি না, আমি তো ওই জেমস বন্ড সিরিজ দেখি, গেমস অফ থ্রন এইগুলো দেখি, কিন্তু এই বাংলা নাটক, বাংলা সিনেমা, আয়নাবাজি, অমুক তমুক, সাদা কালো, ওগুলোর প্রতি আমার রুচি নেই, আমি পশ্চিমা দেশে পড়াশোনা করছি, এরকম ভাব আপনি নিতে পারেন। কিন্তু চঞ্চল চৌধুরীকে চেনেন না, এটা ভুয়া কথা। আপনি নিউজ পেপার পড়েন না। আর চঞ্চল চৌধুরী খালেদা জিয়াকে পেট্রোল বোমা সন্ত্রাসী বা নানান ট্যাগ দিয়ে বিতর্কিত হয়েছে, এটা না চেনা কিছু নেই। মমতাজকে, চঞ্চল চৌধুরীকে চেনেন না, এইসব কথা বলে লাভ নেই। 2015 সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়, এটা আমার সীমাবদ্ধতা। আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচন্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার কথা দিচ্ছি। গুড, কিন্তু এই সেম কাজটা যদি জামাত শিবিরে কেউ করতো, তাহলে এই জিয়া বটফোর্সের লোকজন তোল পার তৈরি করে দিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলকাতা মিশনের প্রধান ডেপুটি হাই কমিশনার শাবাব বিন আহমেদ নিয়োগ পেয়েছেন কলকাতা যাওয়ার জন্য। নিয়োগ পাওয়ার পরই উনি কলকাতা পৌঁছার আগে নির্দেশনা দিয়েছেন কলকাতা হাই কমিশনে কোনো কোরবানি হবে না। গত 30 বছর যাবৎ কলকাতা হাইকমিশনে কোরবানি হয় এবং সেই কোরবানির মাংস হাইকমিশনে যারা থাকেন তারা খান, এবং কলকাতা হাইকমিশনটি যেই এলাকাতে পশ্চিমবঙ্গের, সেই এলাকার 90% মানুষ হলেন মুসলমান, এবং সেই 90% মুসলমান মানুষদের ভিতরে গরিব মানুষরা সবসময় বাংলাদেশ হাইকমিশনের মাংস খেয়ে তারা ঈদ করে থাকেন। আর এবার শাবাব বিন আহমেদ নিয়োগ পেয়ে সেখানে যুক্ত হওয়ার আগেই নির্দেশ দিয়েছে সেখানে যেন কোরবানি না দেওয়া হয়। প্রিয় দর্শক, গত বছর সেখানে 5টি গরু এবং 2টি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। জানা গেছে এই শাবাব বিন আহমেদ এর আগে দিল্লি হাই কমিশনে কাজ করেছেন এবং তখন সে বিজেপির সাথে জড়িয়ে গিয়েছেন এবং সে বিজেপির রাজনীতি, বিজেপির আদর্শে এবং নরেন্দ্র মোদীর কাছের মানুষ হিসাবে সে পরিচয় অর্জন করেছেন। এই বিষয়টা নিয়ে আজকে বেশ কিছু নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজ থেকে আমি যতটুকু তথ্য পেলাম, এই শাবাব আহমেদ কলকাতা যাচ্ছেন ভারতীয় দালালি করার জন্য, এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে বিভিন্ন হাই কমিশনে নিয়োগ দেওয়া হয়, সেখানে বসে আছে ভারতীয় দালালরা, রর এজেন্টরা এবং হাসিনার লোকেরা। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন একটি সেন্সিটিভ জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে সেখানের প্রধান এবং ডেপুটি হাই কমিশনার হিসাবে সে নিয়োগ পেয়েছেন, এই নিয়ে এখন তর্ক এবং বিতর্ক চলছে। যে নাকি ক্ষমতা নেওয়ার আগে জানা গেছে যে তাকে ওখান থেকে অনুরোধ করা হচ্ছে যে আপনি যেহেতু এখনো যুক্ত হননি, তাই কোরবানির পরে আসেন। প্রিয় দর্শক, আমরা জানি যে কোরবানি আগামী জুন মাসের 7-8 তারিখের ভিতরে সম্পন্ন হবে ভারত বাংলাদেশে একই দিনে সেখানে কোরবানি হবে। কিন্তু সে বলছে যে না, আমি 2রা জুন মাসের 2 তারিখেই আমি যুক্ত হব, আমি আসব এবং সেখানে কোনো কোরবানির আয়োজন করা যাবে না, কোনো ধরনের কোরবানির ব্যবস্থাপনা করা যাবে না। কোরবানির ব্যবস্থা করলে ভারত সরকার বেজার হবে। ভারতের মুসলমানরা সেখানে কোরবানি করলে ভারতের বিজেপি এবং উগ্রবাদীরা বেজার হয় এবং তারা এটা পছন্দ করে না। সেই কারণে একজন হাই কমিশনারের দায়িত্ব আমার পালন করতে হবে, যেহেতু এখানে কলকাতার সে প্রধান হিসাবে যাচ্ছে, পশ্চিমবঙ্গ আমাদের ডেপুটি হাই কমিশনার হবেন। এখানে আমাদের একটি মিশন আছে, আর দিল্লির আন্ডারে যেখানে আমাদের হাই কমিশনার আছেন দিল্লিতে, উনি এখানে কোনো হস্তক্ষেপ করছেন না, বাধা দিচ্ছেন না, নিষেধ করছেন না, এবং উনাকে ডিঙ্গিয়ে, উনাকে না জিজ্ঞাসা করে, এবং জানা গিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও সে পাত্তা দিচ্ছেন না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা তিনি মানছেন না।
উনি নিজ থেকে ঘোষণা দিয়েছেন এখানে কোনো কোরবানি হবে না, যেখানে 30 বছর যাবৎ কোরবানি হয়ে আসছে। গত 30 বছর যাবৎ কলকাতা হাইকমিশনে কোরবানি হয় এবং এই কোরবানি বন্ধের জন্য নরেন্দ্র মোদীর বিজেপি তার মাথা খেয়েছে এবং সে বিজেপির কথা বাস্তবায়নের জন্য সেখানে যাচ্ছে। প্রিয় দর্শক, সেখানে জানা গিয়েছে যে কলকাতার তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় আছে মমতা চাচ্ছে যে এখানে কোরবানি হোক। গত 30 বছরের ঐতিহ্যবাহী এই কোরবানি বাংলাদেশ হাইকমিশনে হয়ে আসছে এবং সেই কোরবানির মাংস পশ্চিমবঙ্গের মুসলমানরা খান। এটা যদি বন্ধ হয় তাহলে পশ্চিমবঙ্গে হাইকমিশনে কোরবানি হলো না, বিজেপি প্রচার করবে মমতার বিরুদ্ধে এবং আগামী বছর মমতার নির্বাচন, সেই নির্বাচনকে পুঁজি করে এখানে যাতে করে কোরবানি না হয়, মমতার পপুলারিটি নষ্ট হয়, যে মমতা বন্ধ করে দিয়েছে কলকাতা কোরবানি করা। এই প্রচারণা করার জন্য বিজেপি সারা বিশ্বব্যাপী এই প্রচারণা ছড়িয়ে দেওয়ার জন্য এই মানুষটাকে তারা বেছে নিয়েছে, শাবাব বিন আহমেদকে। তাহলে শাবাব বিন আহমেদকে পছন্দ করেছে ভারত, আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের পছন্দের মানুষকে কলকাতা। কেন এমনটা হবে? আপনার দেশের নিরাপত্তা রাখার দায়িত্ব কি আমার দেশের হাইকমিশনের, নাকি আমার দেশের হাইকমিশন যাবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করার জন্য, বাংলাদেশের ভালো কাজগুলা করার জন্য, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশ হাইকমিশনের কাজ বাংলাদেশের পতাকা নিয়ে সে সেখানে থাকবে এবং যে কোনো দেশের হাইকমিশনটা হলো তার নিজের দেশের সম্পদ। এই হাইকমিশনের ভিতরে যদি একজন বিদেশি মানুষ আশ্রয় নেয় তাহলে কলকাতার পুলিশ সেই হাইকমিশনে ঢুকে তাকে গ্রেফতার করতে পারেন না। এটা আন্তর্জাতিক আইনে নাই। এমনটা বিভিন্ন দেশে বিভিন্ন সময় হাইকমিশনে বিভিন্ন অপরাধীরাও বা বিভিন্ন দেশ থেকে যাদের নামে হুলিয়া জারি হয়েছে তারা বিভিন্ন দেশের হাইকমিশনে আশ্রয় নিয়েছে। তার মানে ওই দেশের পুলিশ, ওই দেশের আইন ওই হাইকমিশনের ভিতরে চলে না। তাই ওই হাইকমিশনে চলে ওই দেশের পতাকা, যেই দেশের হাইকমিশন, বাংলাদেশের পতাকা চলবে বাংলাদেশের জায়গায়। সেই জায়গাটি হলো বাংলাদেশের যতগুলা হাইকমিশন আছে, আমাদের এম্বাসি আছে, প্রত্যেকটা এম্বাসি পৃথিবীর যেখানেই আছে সেখানেই। প্রিয় দর্শক, সেই জায়গায় কেন সেটা পারবে না? নরেন্দ্র মোদীর পা ধুলো দিয়ে যে চলে ভারতের একটি নিউজ পেপার ইন্ডিয়া টুডে এই শাবাব বিন আহমেদকে নিয়ে বিশাল প্রশংসা করে ইতিমধ্যে তারা একটি প্রবন্ধ লিখেছে। ইন্ডিয়া টুডেতে এই শাবাব বিন আহমেদ খুব ভালো মানুষ, সে আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যখন খারাপ তখনই শাবাব বিন আহমেদের মতন একটি ভালো লোক নিয়োগ পেয়েছেন, তাকে ওয়েলকাম, স্বাগত জানাচ্ছে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া টুডে যে নরেন্দ্র মোদীর পা চাটে, এই হিসাবে ইন্ডিয়া টুডের একটা পরিচিতি আছে যে বিজেপির পা চাটাই ইন্ডিয়া টুডের নিউজ প্রকাশ করা। সেই ইন্ডিয়া টুডে শাবাব বিন আহমেদকে নিয়ে বিশাল প্রশংসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে ইন্ডিয়া টুডে নরেন্দ্র মোদীর লোকজন প্রশংসা করছে শাবাব বিন আহমেদ কলকাতা যাওয়ার আগেই। আমি জোরালোভাবে প্রতিবাদ করছি এই শাবাব বিন আহমেদের যেন সেখানে ডেপুটি হাই কমিশনার হিসাবে, পশ্চিমবঙ্গের প্রধান হিসাবে যুক্ত না হতে পারে, সেটা যেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনই পদক্ষেপ নেয়। তাকে সেখানে যে নিয়োগ দিয়েছে তাকে যেন রিমান্ডে নেওয়া হয়। যে নিয়োগ দিয়েছে, কেন নিয়োগ দিল এরকম একজন মানুষকে, তাকে যদি রিমান্ডে নেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তাহলে জানা যাবে যে এখানে দিল্লির সাথে ওরা আতাত করে বাংলাদেশের সবকিছু বিক্রি করার জন্য, বাংলাদেশের গোপন তথ্য দিয়ে দেওয়ার জন্য এই শাবাব বিন আহমেদকে পাঠানো হচ্ছে কিনা কলকাতা এখন
ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।